কালকে ক্লাস কাটস। আপনার কালকে গতকালকে না পাওয়াতে কালকে রাখছিলাম, তো কালকে আর আছে 10-এর ক্লাস আছে একটা, রশিদুদ্দিন স্যার। আমার ক্লাস না দিলেও চলবে, কারণ এটি 6, 7, 8, 9, 10 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেভাবে বলেন। সেভাবে বলতেছি আমি। একজন আসছে লাইভে মাত্র। ইয়েস। ক্যাপ্টু ইনভাইট কই যে এদিকে এদিকে দেখা যাবে কেন? ক্যামেরা চেঞ্জ করুন। কই এদিকে দেন দিচ্ছি। ক্যামেরা চেঞ্জ করব। এই যে দেন দুইজন। জাহিদুল আলম বিজয় আছে। শুরু। আপনি বলেন যে গণিত ক্লাস আর করতে ছিল, পরিবর্তে ইংরেজিটা নিচ্ছে এখন। সবাইকে এই মাহে রমজানে স্বাগতম দেলবার লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের এই অনলাইন ভিত্তিক ক্লাসে। আমরা আজকে দ্বিতীয় দিন এই অনলাইন ভিত্তিক ক্লাসে। দ্বিতীয় দিন আমি আসছি, রফিক সাউদ, ইংরেজি টিচার এট লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের। আজকে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে ভয়েস। ভয়েস মানে বাচ্য। আপনি বলে দেন 6, 7, 8, 9, 10 সবার জন্য। এখানে আমি বলে রাখতে চাই যে এই ভয়েস এমন একটা ক্লাস, যে ক্লাসটা ক্লাস 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10 এমনকি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, অর্থাৎ এরপরেও ডিগ্রি লেভেলে বা অনার্সের দ্বিতীয় বর্ষে একটা ইংরেজি একটা বিষয় আছে 100 মার্কের, সেখানেও এই ভয়েসটা খুব গুরুত্বপূর্ণ। তো এই ভয়েস আমরা আলোচনা করবো আজকে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো প্রথমে আসি যে ভয়েস কাকে বলে। ভয়েস হচ্ছে যে কোনো কর্মই হচ্ছে ভয়েস, বাচ্য। এই ভয়েস মূলত দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি? আমরা জানি যে কর্মঠ, কর্মঠ যেখানে কর্তা উপস্থিত থাকে, যেখানে কর্তা উপস্থিত থাকে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, আর যেখানে কর্তা উপস্থিত থাকে না তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এখন আসি কর্তা কি। কর্তা হচ্ছে যে কাজ করে, কর্তা হচ্ছে যে কাজ করে। এখন এটা ইংরেজিতে কি বলা হয়? সাবজেক্ট। এই সাবজেক্টের আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে ডুয়ার অথবা হচ্ছে এজেন্ট। ডুয়ার অথবা এজেন্ট, চলে আসেন একটু আলাদা। ডুয়ার অথবা এজেন্ট অথবা সাবজেক্ট। এখন যেখানে যে বাক্যের মধ্যে সাবজেক্ট উপস্থিত থাকে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, আর যে বাক্যের মধ্যে সাবজেক্ট অনুপস্থিত থাকে তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এখন আমরা আসি যে আমরা বাক্যের মধ্যে একটা প্যাসেজের মধ্যে বা আর্টিকেলের মধ্যে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি কখন বা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি কখন। আমরা ন্যাচারালি দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সময়ে আমরা এই অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি, তবে লিখতে গেলে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। প্যাসিভ ভয়েস ব্যবহার করার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে বাক্যকে অলংকরণ করা, অলংকরণ করা, যেটাকে বলা হয় ইংরেজিতে অর্নামেন্টেশন অফ এ সেন্টেন্স। অর্নামেন্টেশন অফ এ সেন্টেন্স, এই বাক্যকে অর্নামেন্টেশন করার জন্য আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তাছাড়া ইংরেজি গ্রামারে প্যাসিভ ব্যবহারের কারণ অনেক গবেষণা করার মাধ্যমে 11টা কারণ নির্দেশ করা হয়েছে। সে 11টা কারণ আগে আমরা দেখি। প্রথমত হচ্ছে, যখন সাবজেক্টের চেয়ে অর্থাৎ কর্তার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ হবে, যখন কর্তার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ হবে তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। যেমন গেছে যে এজেন্ট এর চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ হলে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। যেমন কি, এই যে অনলাইন ক্লাসেস আর বিং টেকেন, অনলাইন ক্লাসেস আর বিং টেকেন, এখানে যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এই নেওয়া হচ্ছে এটাই বেশি গুরুত্বপূর্ণ। কে নিচ্ছে সেটা দেখার বিষয় না, নাহিদ স্যার নিল না রফিক স্যার নিল না সরোয়ার স্যার নিল সেটা দেখার বিষয় না। যে স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন করার জন্য দেলপাড়া লিটল জিনিয়াস যে একটা পদক্ষেপ নিয়েছে, অনলাইন ভিত্তিক কলেজ, এই ফতুল্লাহ থানার মধ্যে আমার মনে হয় আমরা সর্বপ্রথম, ধন্যবাদ। যাই হোক, এই অনলাইন ভিত্তিক যে ক্লাস নেওয়া হচ্ছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আমি ক্লাস নিচ্ছি না সারোয়ার স্যার ক্লাস নিচ্ছে না নাহিদ স্যার ক্লাস নিচ্ছে না অমুক ম্যাডাম ক্লাস নিচ্ছে, সেটা কোনো গুরুত্বপূর্ণ না। আমরা অনলাইন ভিত্তিক ক্লাস নিচ্ছি, এটাই গুরুত্বপূর্ণ। দেখিয়ে আছে যে অনলাইন ক্লাসেস আর বিং টেকেন,
এরকম ক্লাস নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কে নিল সেটা গুরুত্বপূর্ণ না, এই ধরনের কাজ বোঝাতে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। নাম্বার 2, এজেন্ট সম্পর্কে যখন সবাই জানে, এজেন্ট সম্পর্কে সবাই যখন জানে তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। যেমন কি আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছি। আমাকে জন্ম দিয়েছে কে? একটা সন্তানকে জন্ম দেয় কে? সাধারণ প্রশ্ন। সন্তানকে জন্ম দেয় অবশ্যই মা, তাই না? তো যে জন্ম দেয় সে মা, আমরা জানি যে জন্ম অবশ্যই কে দেয়? মা দেয়। এই কারণে আমরা যদি এটা লিখতে চাই, মাদার ব্রিডস আস, মাদার আমাদেরকে জন্ম দিয়েছে, ব্রিড বা বেয়ার, BEAR, বেয়ার শব্দের অর্থ জন্ম দেওয়া। মাদার বেয়ার্স আস, মা আমাদেরকে জন্ম দিয়েছে। আমরা একটু লিখি এটা, দেখি এই যেটা MOTHER, মাদার BEAR। স্যার লেখা দেখা যাচ্ছে না, একটু নিচে দেন, একটু নিচে দেখেন। সরি, আমরা এটার একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি যে এই যে জিনিসটা MOTHER, মাদার BEAR, বেয়ার্স পি, মা আমাকে জন্ম দিয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে S/ES। ঠিক আছে, এটা জন্ম দেয়, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আবার আমরা কি লিখব? BORE, বোর, এটা হচ্ছে জন্ম দিয়েছিল, মা আমাকে জন্ম দিয়েছিল। এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করতে কি দাঁড়াইলো? আই, প্যাসিভ ভয়েসে ওয়াজ, I was born, my, born by MOTHER, মাদার। এখানে মা যে জন্ম দেয় এটা সবাই জানে, এই কারণে এই বাই প্লাস মাদার কথাটা উচ্চ থাকে। ওকে, এই কারণে। যাই হোক, আমরা পরবর্তী কাজে যাই যে আরেকটা ভয়েস ব্যবহার করে, বেসিক ভয়েস কেন ব্যবহার করে? যখন কোনো হেডলাইন, অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিশ ব্যবহার করতে গেলে, নোটিশ লিখতে গেলে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। কি কি? হেডলাইন, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ। হেডলাইন কি? আমরা যদি পত্রিকাটা ওপেন করি তখন কি দেখা যায়? যে চালের দাম বৃদ্ধি, the prices of daily commodities are on raised, ঠিক আছে, are being raised, যে বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পেয়েছে। তারপর আবার কি আছে? হেডলাইন কি বলতে হবে? Three people were killed in Bivaria, ব্রাহ্মণবাড়িয়া। এই যে কিছুদিন আগে যে আমরা কি বলে করোনা ভাইরাসের সময় যে ব্রাহ্মণবাড়িয়া একটা ক্ল্যাশের মধ্যে তুচ্ছ করোনা কেন্দ্র করে চা খাওয়া নিয়ে মানুষ, 2 গ্রামের পক্ষের মধ্যে ঝগড়াঝাটি, হানাহানি, মারামারি, 3 জন মারা গেছে। এই ধরনের হেডলাইন লিখতে গেলে যে 3 people are killed in Bivaria clashes। স্যার একজন স্টুডেন্ট বলছে যে শারমিন জামান স্যার সুন্দর বুঝাচ্ছেন, মনে হচ্ছে ক্লাসেই আসে, কেন ক্লাসে আসবে না সে সম্বন্ধে একটু বলে দিন। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করি তারপরে কথা বলি। না, এগুলো তো মাঝে কমেন্ট দিবেন, না হলে তো ওরা ওই যে করছে। কি বলছে স্যার? আমি একটু বুঝি। শারমিন জামান স্যার সুন্দর বুঝাচ্ছেন, মনে হচ্ছে ক্লাসেই আসি স্যার। ও না না না, ঠিক আছে, তার কমেন্টটা হচ্ছে যে এমনভাবে বুঝাচ্ছেন, সে অ্যাপ্রিশিয়েট করছে, অ্যাপ্রিশিয়েট করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে কি আছে? আমরা যে ওই কোথায় যেন ছিলাম, 3 people were killed in Bivaria clashes। পত্রিকার মধ্যে যদি এই ধরনের একটা রিপোর্ট দেখি সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। আবার কি আছে? অ্যাডভার্টাইজমেন্ট, যে কি আছে? অ্যাডভার্টাইজমেন্ট, the house is going to be sold, এই বাড়িটি বিক্রি হতে যাচ্ছে, এই বাড়িটি বিক্রি হতে যাচ্ছে। কে বিক্রি করতেছে? আমরা কিন্তু কমন সেন্সে বুঝি যে বাড়ির মালিক বিক্রি করতে যাচ্ছে। এখানে যে এই সাবজেক্টটা কিন্তু পরিচিত, এই কারণে এই সাবজেক্টটা লেখা লাগে না। যে অ্যাডভার্টাইজমেন্ট কি দিলাম? যে দ্য হাউস ইজ গোয়িং টু বি সোল্ড, এই বাড়িটা বিক্রি হতে যাচ্ছে। আবার দেখি আমরা নোটিশ, আমরা বিদ্যালয়ে অনেক নোটিশ দিই যে আগামীকালকে 21শে ফেব্রুয়ারি সকল ছাত্র ছাত্রীদেরকে নির্দিষ্ট ড্রেসে উপস্থিত থাকতে বলা হলো। কে বলছে? অবভিয়াসলি আমরা জানি যে প্রিন্সিপাল বলছে। এই ধরনের নোটিশগুলো যখন আমরা সার্কুলেট করি তখন কি হবে? প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। তারপর আসি আমরা এজেন্ট যদি উল্লেখ করতে না চাই, এজেন্ট ওই ঘুরে ফিরে এক কথাই, যে এজেন্ট বা সাবজেক্ট যদি আমরা উল্লেখ করতে না চাই সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। পরেরটা সেই একই, যে এজেন্ট উল্লেখ করতে না চাওয়া আর উপস্থিত না থাকা একই কথা। ওকে, তারপর কি আছে? সায়েন্টিফিক রাইটিংস এন্ড প্রসেস বর্ণনা করতে গেলে আমরা
এই প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। যেমন 19-এর স্টুডেন্টরা ক্লাস করেছি, তুমি তো কেমিস্ট্রি ক্লাস করছো হয়তো বা নাহিদ স্যারের সাথে, নয়তো বা সারওয়ার স্যারের সাথে। তোমরা এখানে অনেক সময় ক্লাসের মধ্যে বলতে পারো যে ইফ দ্য ওয়াটার ইজ হিটেড, if the water is heated to 300 degrees Celsius temperature, যদি আমরা কোনো পানিকে 300 ডিগ্রিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, এই যদি পানিকে উত্তপ্ত করা হয়, যদি পানিকে উত্তপ্ত করা হয়, এখানে কে উত্তপ্ত করে? আমরা উত্তপ্ত করি। এই ধরনের সায়েন্টিফিক রাইটিং বা সায়েন্টিফিক প্রসেসগুলো যদি আমরা বর্ণনা করতে চাই, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি এবং ব্যবহার করতে হবে। আমি আবার বলে নিচ্ছি, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে দ্য অর্নামেন্টেশন অফ এ সেন্টেন্স, বাক্যের অলঙ্কারকরণ। মাইন্ড ইট, দিস ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য প্যাসিভ ভয়েস। নেক্সট, এজেন্ট যখন জড় পদার্থ হয়, এই যে আমরা জীব, আমরা কিন্তু এজেন্ট বা সাবজেক্ট। আই এম টেকিং দ্য ক্লাসেস, আই এম টেকিং দ্য ক্লাসেস, আমি ক্লাসগুলো নিচ্ছি, আমি কিন্তু জীব। ওকে, তো জড় বস্তু আছে না, যেমন কলম, রড, কি বলে এটা, আয়রন, এরকম যে কি আছে, যে কি আছে, দ্য আয়রন রড, আয়রন রড ইজ অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট, চুম্বকের দ্বারা লোহা আকর্ষিত হয়। ওকে, এই ধরনের যে বস্তু যখন বা এজেন্ট যখন বা সাবজেক্ট যখন জড় পদার্থ হবে, সেক্ষেত্রেও কি আমরা কি প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট, সন্দেহ বা কোনো কিছু এড়িয়ে যেতে চাইলে, যে সাধারণভাবে আমরা দৈনন্দিন জীবনে অনেক ধরনের কাজ করি, সেক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি বা বিচ্যুত ঘটতেই পারে। এটা কি আমরা হলফ করে বলবো? না, অবশ্যই বলবো না। যে নিজের দোষটা যতটুকু পারি আমরা একটু লুকায় রাখি। সেক্ষেত্রে যেমন এখানে একটা আমাদের জানলা লেখা আছে, যে এটা বলা হয় স্ট্রিক্টলি বলা হলে কেউ কোনো দিন জানলা খুলবে না। এখন ভুল করে কোনো স্টুডেন্ট খুলে ফেলছে, সেক্ষেত্রে কি বলবো? যে স্যার জানলাটা খোলা হয়ে গেছে, জানলাটা খোলা হয়ে গেছে। কে খুলছে? স্যার তো আর জানলো না, তুমি জাস্ট এতটুকু বলে দিলেই হলো। এই ধরনের আমার ভুল বা আমার কিছু এড়িয়ে যেতে চাইলে আমরা কি করবো? প্যাসিভ ভয়েস ব্যবহার করবো। যে কি আছে, দ্য উইন্ডো ওয়াজ ওপেনড, যে জানলাটা খোলা হয়েছিল। আমি একটা উদাহরণ লিখতে, সেটা হচ্ছে দ্য সিক্রেট, এই গোপন কথাটা হ্যাজ বিন ওপেনড, এই গোপন কথাটা যে বলবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, তাই না? কিন্তু আমি পানিশমেন্ট কেন খাবো? এত পানিশমেন্ট খাবো না। এখানে কি মনে আছে, দ্য সিক্রেট হ্যাজ বিন ওপেন, এই গোপন কথাটা প্রকাশ করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। এই ধরনের কাজ করতে গেলে আমরা কি করব? প্যাসিভ ভয়েস ব্যবহার করব। তারপর কি আছে, কোনো দুর্ঘটনা বা ঘটনা বর্ণনা করার জন্য পত্রিকার মধ্যে আমরা দেখি যে আমরা অনেক সময় কি বলে কমপ্লিটিং স্টোরিতে দেখি, দ্য ওল্ড লেডি ওয়াজ নকড বাই দ্য, আমরা রোড অ্যাক্সিডেন্ট একটা প্যারাগ্রাফ আছে, রোড অ্যাক্সিডেন্ট একটা প্যারাগ্রাফ আছে, ও রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফে এই ধরনের শব্দ লিখি, দ্য ওল্ড লেডি ওয়াজ নকড বাই বাস। এখানে নক করা মানে দরজার মধ্যে ঠক 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 শব্দ করা না, মানে এটা না। কিন্তু বাসে যদি কোনো মানুষকে নক করে, তার মানে কি ওই মানুষের উপর দিয়ে বাসটা চলে যাওয়া, মানে হি পাস্ট অ্যাওয়ে, সে মারা গেছে। এই ধরনের দুর্ঘটনা যদি বর্ণনা করতে যাই, আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। প্যাসিভ ভয়েস কেন ব্যবহার করি, কেন ব্যবহার করি আমরা? স্যার কেন দেন? তারপরে কি আছে, সংজ্ঞা বা ক্লাসিফিকেশন করার জন্য। যেমন আমরা 3, 4, 5, 6, 3, 4, 5 আমরা পড়ছি যে নাউন কাকে বলে, যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। কে বলে নাউন? আমরাই তো বলি যে কোনো কিছুর নামকে। এই ধরনের সংজ্ঞা যখন দেওয়া হয়, তখন কি বলি আমরা? যে এটাকে এটা বলা হয়। পরিবার কাকে বলা হয়? পরিবার, আমরা আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন নিয়ে যখন আমরা একত্রে বসবাস করি, তাকে পরিবার বলা হয়, বলা হয়। এরকম যদি সংজ্ঞা প্রদর্শন করি, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। আবার কোনো ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস যদি করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি বলা হয়? প্যাসিভ ভয়েস ব্যবহার করতে বলা হয়। যেমন নাউন কত প্রকার? দ্য নাউন্স আর ক্লাসিফাইড ইন্টু 5 ক্লাসেস, যে 5টা শ্রেণীতে নাউনকে বিভক্ত করা হয়। ওকে, দ্যাটস অল। তারপর কি আছে, অনুরোধ, নিমন্ত্রণ, নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। যেমন এই যে আমাদের এই যে 2020 সালে সারা পৃথিবীব্যাপী যে মহামারী করোনা ভাইরাস কোভিড-19,
এই পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে অঘোষিত লকডাউন বা ঘোষিত লকডাউন না করা হয়েছে। সেখানে সার্কুলেশনে অর্থাৎ রাষ্ট্রীয় স্টেট সার্কুলেশনে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে কি লেখা ছিল? দ্য পিপল আর টোল্ড টু নট কাম আউট অফ হোম, যে জনগণকে বলা হলো মানে কোনো বিশেষ প্রয়োজন ব্যতীতে বাড়ির বাহিরে যেন তারা না আসে। এই ধরনের অনুরোধ বা নিষেধাজ্ঞা জারি করার জন্য, যেমন আমরা স্কুলে আমাদের প্রিন্সিপাল স্যার, অধ্যক্ষ স্যার শামীম আহমেদ খান আমাদের কি করে প্রায় কি করে নোটিশ জারি করে যে ছাত্র ছাত্রীদেরকে এই কাজটা করতে বলা হলো, তাই না? তারপর আমরা কি করি, আমাদের স্কুলে যখন পরিচালনা পরিষদের মিটিং হয় তখন আমরা মেসেজ থ্রু করি ফাউন্ডারদের বা চিফ গেস্টদের, কি বলি, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু জয়েন দ্য পার্টি, দ্যাট আপনাকে উক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য আন্তরিকভাবে বলা হলো। এই ধরনের নিমন্ত্রণ করার জন্য আমরা আরেকটা জিনিস, আমরা যে ধরনের দাওয়াতিপত্রের মধ্যে কিন্তু এই ধরনের পেসিভ ভয়েস ব্যবহার করা হয়। আমরা ইতিমধ্যে এই 11টা কারণ খুঁজেছি বা বলেছি। আরেকটা বিশেষ কারণ আছে পেসিভ ভয়েস কখন করতে বলা হয় এগুলো ছাড়াও, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে কর্মকর্তারা প্রশ্ন করতে বলা হয়, পেসিভ করতে বলে, এই কারণে আমরা পেসিভ করি। বুঝতে পারছি? এই কয়েকটা ছাড়া আর কোনো পেসিভ ভয়েস ব্যবহার করার রুলস নেই বা আমরা ব্যবহার করি না। তো যাই হোক, আমরা এতক্ষণ আমরা দেখলাম যে পেসিভ ভয়েস কেন ব্যবহার করি। যদি আমরা এখানে মুছে ফেলবো, কারো যদি লেখার দরকার থাকে, কেউ পরবর্তীতে ভিডিও আবার রিভিউ করবেন, রিভিউ করার সময় স্ক্রিনশট দিয়ে তারপরে ওখান থেকে রেখে তারপরে আপনারা এটা রিভিউ করে নেবেন। তারপর যদি আপনি কেউ না বোঝেন, সেক্ষেত্রে এই আজকের এই অনলাইন ক্লাসটা আমাদের স্কুলের পেজে থেকে যাবে। সেক্ষেত্রে যদি না বোঝেন, কমেন্ট বক্সে গিয়ে আমাকে মেনশন করে যে এইখানে আমি বুঝি নাই, আমাকে মেনশন করে দিবেন। সেক্ষেত্রে আমি আবার লাইনে ঢুকে তারপর আমি বুঝিয়ে দিব। ওকে, আমরা এখানে এখন বুঝতেছি। সর্বোচ্চ 17 জন অ্যাটেন্ড করেছেন, বুঝছেন? 17, 13, 15 এর মধ্যেই রয়েছে, তবে সবাই স্টুডেন্ট না। ইতিমধ্যে মন্তব্য থাকলে করতে পারেন, আমাদের স্যার আছে, স্যার মন্তব্য কমেন্ট বক্সে। না, ক্লাস চমৎকার হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন আমার স্টুডেন্টরা কতখানি জয়েন করেছে, কতখানি দেখতে পেরেছে, এটা স্টুডেন্টদের ব্যাপার। যান্ত্রিক ত্রুটি আজকে ছিল না, কারণ কাপাকাপির ব্যবস্থা নাই। আচ্ছা, খাবাখাবি ব্যবস্থায় আজকে আমরা একটু আলট্রা মডার্ন হয়ে গেছি। যাই হোক, এখন আমরা জানবো যে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস করার জন্য আমাদের কি কি দরকার। প্রত্যেকটা জিনিসই আপনি যখন একটা বিল্ডিং করবেন, সেক্ষেত্রে আপনার বেসমেন্টে স্ট্রং করতে হয়। আপনি হুট করেই একটা সিঁড়ি না পাড়া দিয়ে আপনি ছাদে উঠতে পারবেন না, বা একটা তলা না পার হয়ে আরেকটা তলার মধ্যে আপনি যেতে পারবেন না। সেই ক্ষেত্রে ঠিক একই ব্যাপার, যে গ্রামার হচ্ছে একটা নিউক্লিয়াসের মতো। এখানে অনেকগুলা কোষ একে অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্যার, আর একটা শব্দ লাউডলি। এখানে গ্রামারটা হচ্ছে এরকম একটা জিনিস যে একই গ্রামারগুলো হচ্ছে নিউক্লিয়াসের মতো। সায়েন্সের আমরা জীববিজ্ঞান যে নিউক্লিয়াস আছে না, এটার মতো, যে একটা গ্রামার করতে গেলে আমাদের অটোমেটিকলি আরেকটা গ্রামার চলে আসে, সেটা কিছু করার নাই। এই পূর্বে গ্রামারগুলো না জানলে আমরা প্যাসিভ ভয়েসগুলো জানতে পারবো না। সেক্ষেত্রে আসেন আমরা দেখি যে আমাদের প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের আনুষঙ্গিক আর কি কি গ্রামার লাগে। প্রথম একটা জিনিস হচ্ছে সেন্টেন্স লাগে, সেন্টেন্স লাগবে, আমাদের লাগবে। সেন্টেন্স না জানলে আমাদের ভয়েস চেঞ্জ করতে পারবো না। আমাদের টেন্স লাগে, আর আমাদের কি লাগবে, পার্সন লাগে। এই তিনটা গ্রামার সম্পর্কে যদি কারো বেসিক ধারণা না থাকে, সে কিন্তু প্যাসিভ ভয়েস পারবে না। এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। তো আসেন আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করি। সেন্টেন্স কত প্রকার? আমরা নর্মালি যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে বলা হয় যে সেন্টেন্স কত প্রকার, ও দাঁড়িয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে বলে যে 5 প্রকার। উত্তরটা কিন্তু ভুল। 5 প্রকার যদিও ঠিক, কিন্তু কি আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ,
অপটেটিভ এক্সক্লামেটরি। আমরা যখন এই সেন্টেন্স 5 প্রকার বলবো তাহলে অবশ্যই একটা সাথে যুক্ত করে নিতে হবে, সেটা হচ্ছে অর্থ অনুযায়ী। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, কেননা গঠন অনুযায়ী আমাদের আরো 3 প্রকার সেন্টেন্স আছে, সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো এখানে 5 প্রকার, ওখানে 3 প্রকার, তো টোটাল কয় প্রকার হয়ে গেল? 8 প্রকার। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আমরা অনেক স্কুলে এই টিচাররা এটা ভালোভাবে বোঝায় দেয় না যে সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার, কত প্রকার, 5 প্রকার। দিস ইজ নট কারেক্ট। উত্তরটা আমাকে কিভাবে দিতে হবে যে সেন্টেন্স হচ্ছে অর্থ অনুযায়ী 5 প্রকার এবং গঠন অনুযায়ী 3 প্রকার। ঠিক আছে। আবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ, এ ডাবল এফ আই, আর অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। ওকে, তার মানে কি হলো? আমার সর্বসাকল্যে সেন্টেন্স আমার 9 প্রকার। কি কি? যে এই অ্যাসার্টিভ আমরা বাদ দিলাম, সেক্ষেত্রে এখানে কি আসলো? অ্যাফার্মেটিভ, নেগেটিভ 2 প্রকার, ইন্টারগেটিভ 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। আর একটু লেখাটা ই করে, লেখা বোঝা যাচ্ছে না ওরা বলছে। এটা কমন জিনিস, এটা 3 থেকে সবাই পড়ে আসতেছে। আমার কথা শুনে নিলেই হবে, আমার কথাটা শুনে নিলেই হবে যে এটা খুবই একটা কমন জিনিস। এটা না বুঝলেও চলবে। আমরা 3, 4, 5 আমরা পড়ে আসছি যে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ওই অ্যাসার্টিভকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, আর কি জানি বললাম, ইম্পারেটিভ বলছি। আর কি আছে ওই গঠন অনুযায়ী 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। স্যার একটু লাউড আর একটু দিবেন আপনি। একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, রমজান মাস তো একটু কষ্ট করে বুঝে নেন, হেডফোন নিলে মনে হয় সম্ভবত ভালো হতো। যাই হোক, আমাদের ভয়েস করতে হবে এই 3টা সেন্টেন্সেস। মূলত 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের এই 3টা সেন্টেন্সের ভয়েস আছে। এই 3টা সেন্টেন্সের ভয়েসের স্টাইল হচ্ছে 3 ধরনের। অ্যাসার্টিভ সেন্টেন্সের এক ধরনের ভয়েস করতে হবে, ইন্টারগেটিভের এক ধরনের ভয়েস করতে হবে, ইম্পারেটিভের ভয়েস করতে হবে। এখন যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার রুলস যদি ইন্টারগেটিভে দেই, হবে না। ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস করার রুল যদি, বেসিক করার রুল যদি আমি অ্যাসার্টিভে অ্যাপ্লাই করি, হবে না। এই কারণে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে হবে, ইন্টারগেটিভ চিনতে হবে এবং ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব কিভাবে? এইটা আমি ভালোভাবে লিখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এই সাবজেক্টের অপর নাম হচ্ছে ডুয়ার অথবা এজেন্ট। এটাকে অনেক টিচারে বলা হয় এনপি, অর্থাৎ নাউন প্রোনাউন। অনেক টিচার যে যেভাবে ডেকে শান্তি পায় ওইভাবেই বলে। আমরা নর্মালি এই কুতুবপুরের স্কুলগুলোতে আমরা এখানে সাবজেক্টই বলি। আমরা যখন হায়ার ক্লাসে যাব, একটু ব্যতিক্রম করতে গেলে কেউ কেউ বলবে ডুয়ার। আবার আমরা যদি কিছু উচ্চ ক্লাসে যাই, কেউ কেউ বলবে এজেন্ট। আবার কেউ যদি নিজেকে অতিরিক্ত এক্সপার্ট দাবি করে, সেক্ষেত্রে কি বলবে? এনপি। আমরা যা খুশি তাই বলতে পারি এই কয়েকটা মধ্যে, 1, 2, 3 এই 4টার মধ্যে থেকে। ইজ ইট ক্লিয়ার? ওকে, আই থিংক সো। দেন সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং অতিরিক্ত থাকবে। এই অতিরিক্তটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এটা কোনো ফ্যাক্ট না, অতিরিক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। অতিরিক্ত তো অতিরিক্তই। তো অ্যাসার্টিভ বাক্যের গঠনটা হচ্ছে কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যদি আমরা এই ফরম্যাটটা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আমরা এটা অ্যাসার্টিভ বাক্য। আবার খেয়াল করি আমরা ইন্টারগেটিভ বাক্য কিভাবে চিনবো। আমরা ইন্টারগেটিভ বাক্য খুবই সহজ। এই যে ইন্টারগেশন চিহ্ন থাকবে, দ্যাটস অল। এটাই কি হবে? ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো আমরা? যে ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? স্যাররা বলে দিছে যে বাক্য ধারা আমরা আদেশ, নির্দেশ, অনুরোধ ইত্যাদি বুঝি, তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এটা কিন্তু আমরা বাংলায় বুঝলাম, কিন্তু ইংরেজিতে আমরা কিভাবে বুঝবো? যে আমরা তো অনেক সময় যে ইংরেজি শব্দের অর্থ বুঝি না, সেক্ষেত্রে আমরা এটা ইন্টারগেটিভ, এটা কি আদেশ করছে, না অনুরোধ করছে, না নির্দেশ করছে, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যদি আমরা শব্দের অর্থই না জানলাম? হ্যাঁ, টেকনিক আছে। সেটা হচ্ছে আমরা যখন দেখবো বাক্যটা শুরুতেই
মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, মেইন ভার্ব আছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। বাক্যের শুরুতে মেইন ভার্ব থাকলে ইম্পারেটিভ বাক্য। আমি আবার বলি, আই রিপিট, বাক্যের শুরুতে মেইন ভার্ব থাকলে সেটাই কি ইম্পারেটিভ বাক্য। ইজ দ্যাট ক্লিয়ার? আরেকটা শব্দ আছে, আরেকটা গঠন আছে, সেটা হচ্ছে লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট এর অবজেক্ট প্লাস ভার্ব, VARB, ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, আমি আবার রিপিট করতেছি যে ইম্পারেটিভ বাক্যের গঠনটা হচ্ছে দুইটা। বাক্যের শুরুতেই যদি মেইন ভার্ব থাকে সেক্ষেত্রে ইম্পারেটিভ বাক্য, অথবা লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট থাকলে তারপরে মেইন ভার্ব থাকলে সেটাও কি ইম্পারেটিভ বাক্য। এখন কেউ কেউ বলবেন যে স্যার আগেরগুলো তো সব বুঝতে পারছি, কিন্তু এটা তো স্যার আরো বুঝি নাই, একটু একটু উদাহরণ দেন, তাই না? ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, ঠিক আছে, don't leave us, এই ক্লাস ত্যাগ করো না, এখন খুব মনোযোগী হও। ডোন্ট লিভ আস, ওই যে মেইন ভার্ব, এইটাও মেইন ভার্ব, এইটাও মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, লিভ, এটা ইম্পারেটিভ বাক্য। আবার বলতেছেন বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ, এই আপনারা যারা লাইনে আছেন আপনারা খুবই মনোযোগী হন, এই যে অনুরোধ করলাম, বি অ্যাটেন্টিভ, এটাই কি ইম্পারেটিভ বাক্য। দেখেন এটা মেইন ভার্ব আছে, বি হচ্ছে মেইন ভার্ব। ক্লিয়ার? ওকে, নেক্সট। তারপরে কি আছে, এখন কমেন্ট করবেন না, আমাকে ক্লাস নিতে দেন। লেট মি টেক দ্য ক্লাস, লেট মি টেক দ্য ক্লাসেস, আমাকে ক্লাসটা নিতে দেন। এই যে এখানে এটা হতে পারতো আই টেক দ্য ক্লাস, আই শুড টেক দ্য ক্লাস, ISHOULD শুড টেক দ্য ক্লাস। অ্যাসার্টিভ বাক্য লিখতে গেলে আমার আই লিখতে হতো, শুড লিখতে হতো। স্যার আই শুড টেক দি ক্লাস, এই বাক্যটা একটু উপরে লেখেন, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না, এটা এখানে নিয়ে আসলাম, বুঝে নেবেন। আই শুড টেক দ্য ক্লাস। দেখেন এখানে সাবজেক্ট আছে ডুয়ার, এখানে ভার্ব আছে, অবজেক্ট আছে, এই অ্যাসার্টিভ বাক্য কিন্তু এটা। ওকে, কিন্তু আমি যখন এটা বলবো, এই যে সাবজেক্টের অবজেক্ট কি দাঁড়ালো, মি, আয়ের অবজেক্টে কি মি, আর বাকি শুরুতে কি আছে, লেট, বাকি শুরুতে লেট, এই যে লেট দিলাম, সাবজেক্টের অবজেক্ট, আয়ের অবজেক্ট হচ্ছে মি, বাকি যা আছে সব ঠিক, এটাও কি ইম্পারেটিভ বাক্য। আমি বোঝাতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা টেন্স নিয়ে আলোচনা করব। এরপরে আমি আবার বলছি, যদি কেউ না বোঝেন কমেন্ট বক্সে গিয়ে কি বোঝেন নাই সেটা লিখে তারপর রফিক সাউদ লিখে মেনশন করে দিবেন। রফিক সাউদ বানানটা হচ্ছে RAFIQ রফিক সাউদ। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কিন্তু না পাওয়া যায়, এখানে ডাবল এ দিয়েছি, একটাই দিলেই হতো, কিন্তু আমি ডাবল এ দিয়ে আমার আইডিটা না বলেছি। এখানে আমাকে মেনশন করে লিখে দিবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, আমি পরবর্তী লাইনে ঢুকে আমি বুঝিয়ে দিব। ওকে, তো যাই হোক, আমরা এখন টেন্স নিয়ে যাব, টেন্সে যাব। স্যার আপনার সময় তো কমাই দিতে হবে, 40 পর্যন্ত নেন, বেশি আমার ঘড়িতে 40 বেজে যাওয়ার কারণ অনেক। আমি কিন্তু একবার বেসিক থেকে শুরু করতেছি স্যার। না, আপনার চমৎকার ক্লাস। এখন আমাকে সময় দিতে হবে। হ্যাঁ, না না না, অবশ্যই অবশ্যই, আমি চাইছিলাম আপনার শেষে দিতে, কিন্তু কেউ আসে নাই। খুবই, আমি তো আপনার রিটে শিডিউল রাখছিলাম শেষে হলে। এখন আসলে আমরা টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। অনেকে বলে যে অনেক টিচাররা বলবে যে এইভাবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই এই গঠনটা হবে, এই টেন্স থাকলে এই গঠনটা হবে, এই টেন্স থাকলে এই গঠনটা হবে। এত ঝামেলার দরকার না, আমরা একেবারে সিম্পলে চলে যাই যে এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে, আমরা এইভাবে চলে যাই, একটু মুখস্থ রাখলে হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে আবার নিম্নলিখিত ভার্বগুলো থাকবে, আর প্যাসিভ ভয়েসে আমার কি কি ভার্ব থাকবে আমরা এগুলো একটু ক্লাসিফিকেশন করে দিই। যেমন ধরেন ভার্ব 1 অর্থাৎ ভার্বের বেস ফ্রম, ভার্ব 1 অথবা এস অথবা ইএস যদি থাকে,
ভার্বের বেস ফর্ম বা এস অথবা ইয়ে যদি থাকে সেক্ষেত্রে এম ইজ আর প্লাস ভার্ব 3 হবে প্যাসিভ ভয়েস। তারপর ভার্ব 2 যদি হয় সেক্ষেত্রে আমার ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3। এখন এই যে এম ইজ আর ওয়াজ এগুলো কখন, এই যে সরি ভার্ব 1 ভার্ব 2 কখন থাকবে? সাবজেক্টের ঠিক পর, সাবজেক্টের ঠিক পর যদি থাকে। তারপরে কি আছে যে এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি যদি থাকে, আবার ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি। এটা কি মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড অনারেবল গার্জিয়ানস আপনারা কি বুঝতে পারছেন এগুলো কি? ও ঘুরে ফিরে কিন্তু একটাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এই টেন্সগুলো থাকে তাহলে এরকম কি হবে যে এম ইজ আর, এই আইএনজির কারণে একটা অতিরিক্ত আমাকে বিং লিখতে হবে, বিং প্লাস ভার্ব 3। ঠিক একইভাবে এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এখানে এম ইজ আর হয়েছে, এটা পাস্ট টেন্সে তার কি দাঁড়ালো আমার কি লিখতে হবে ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভার্ব 3, সেম একই কন্টিনিউয়াস। তারপর আসে আমরা হ্যাড হ্যাজ প্লাস ভার্ব 3 থাকলে এখানে হ্যাভ হ্যাজ, বুঝতে পারছেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমাকে হ্যাভ হ্যাজ একটা এখানে আইএনজি, এই আইএনজির কারণে আমার বিং হলো যদি, তাহলে এখানে ভার্ব 3 কারণে আমাকে আরেকটা অতিরিক্ত বিং ব্যবহার করতে হবে। আর প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের 3 নম্বর রূপ। ওকে, আমি আবার বলছি যে হ্যাভ হ্যাজ 3 নম্বর রূপের কারণে বিং প্লাস ভার্ব 3। তারপরে কি দাঁড়ালো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওটা তেমন গুরুত্বপূর্ণ না, ওটা মূলত ইন্টারমিডিয়েট লেভেলের ধরনের ভয়েস আছে। তারপরে যদি চলে আসে আমরা পরবর্তীতে শিখে নেব, আমরা অত গভীরে যাব না, আগে সহজগুলো শিখে তারপর গভীরে যাব। তারপর একটা জিনিস কি আছে অ্যান্টি ভার্ব, অর্থাৎ মুডাল ভার্ব। মোডাল ভার্ব প্লাস মেইন ভার্ব 1 যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব এমডি ভার্ব, উক্ত এমডি ভার্ব, উক্ত এমডি ভার্ব প্লাস বি প্লাস ভার্ব 3। একটা জিনিস খেয়াল করি প্যাসিভ ভয়েস কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ভার্ব 3 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 ভার্ব 3, অর্থাৎ প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া আর প্যাসিভ ভয়েস গঠন করা কোনোভাবেই সম্ভব না। ওকে, আর এগুলো হচ্ছে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আমি had প্লাস ভার্ব 3 থাকলে had প্লাস been প্লাস ভার্ব 3। ওকে, এরকম। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম থাকলে একটু বলেন কমেন্ট বলতে, যদি কারো খাতা কমেন্ট থাকে। হাতের লেখা ছোট করে লিখতে বলতেছে। ও হাতের লেখা ছোট করে লিখবো, আর একটু ছোট করে। ফারজানা ইমা সব কোন ছিলেন স্টুডেন্ট? আচ্ছা যাই হোক, এতক্ষণ কোনো প্রবলেম আছে এতটুকুর মধ্যে? আই হোপ এদেরকে এরা প্রশ্ন করছে স্যার, এটা একটু আপনি বলে দিন যে আজকে ম্যাথ ক্লাস হওয়ার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা দেওয়া হয়নি। ও আজকে ম্যাথ ক্লাস হওয়ার কারণে ম্যাথ ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আজকে ম্যাথ ক্লাসটা হচ্ছে না। আজকে হচ্ছে না, কালকে কালকে হবে। ওকে, জাস্ট অত্যন্ত খারাপ স্যার, অসুস্থতার পূর্ব লক্ষণ। আচ্ছা, তারপরে কি আছে আমরা এই টেন্সের ঝামেলা শেষ। হ্যাঁ, টেন্সের আরেকটা ঝামেলা আছে। এখন মোডাল ভার্ব কিভাবে শিখবো আমরা? মোডাল ভার্ব কয়টা? আমরা কি শুধু ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলাই কি মোডাল ভার্ব? না, আজকে আমরা মোডাল ভার্ব কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জেনে যাবো আমরা এখান থেকে। আসেন মোডাল ভার্ব শিখি, এটা আমরা মুছে দিলাম।
মডেল ভার্ব আজকে আমরা তৈরি করবো, আমরা নিজেরাই তৈরি করবো। বাসায় আমরা আলুর চপ, পেঁয়াজি, বেগুনি আমরা তৈরি করি না, আজকে আমরা মডেল ভার্ব তৈরি করবো ক্লাসের মধ্যে। এই রমজানে মুডাল ভাব। দেখেন আমরা নরমালি জানি যে মডেল ভার্বটা কি, যে ক্যান, এটা কুড, মডেল ভার্ব মে, এটা হচ্ছে MIGST মাইট, শ্যাল, শুড। শুড, এগুলো কমন, এগুলো কিন্তু কমন, এগুলো লেখা না লেখা আমার কথা শুনলেই চলবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, আর একটা জিনিস কি আছে উইল, উইল, would, এগুলো সব মডেল ভার্ব। তারপর OUGHT, ought to, মডেল ভার্ব, must, মডেল ভার্ব, need, need মডেল ভার্ব। বলে রাখি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে, নিড এমন একটা শব্দ, এটা কখনো মডেল ভার্ব হতে পারে, আবার কখনো মেইন ভার্ব হতে পারে। এম আই ক্লিয়ার? উদাহরণ লাগবে? চলো একটু উদাহরণ দিই। যখন এই মডেল ভার্বের একটা শর্ত আছে, মডেল ভার্ব কাকে বলে? যখন মডেল ভার্বের পরে অন্য কোনো অক্সিলারি ভার্ব বসে না, একমাত্র মেইন ভার্ব ছাড়া। কথাটা আবার শুনেন, যখন মডেল ভার্ব, যে ভার্বের পরে অন্য কোনো অক্সিলারি ভার্ব বসার অনুমতি নাই, অন্য কোনো ভার্ব বসার অনুমতি নাই, একমাত্র মেইন ভার্ব ছাড়া, তাকে মডেল ভার্ব বলা হয়। যেমন আমি এইগুলোর পরে ইচ্ছে করলে এন্ড ইজ আর ওয়াজ লিখতে পারি না, কারণ অনুমতি নাই। ব্রিটিশ গ্রামারে এখানে কোনো অনুমতি নাই, ব্রিটিশ কি ইংরেজি কোনো গ্রামারে অনুমতি নাই। এখানের পরে অবশ্যই কি হতে হবে? মেইন ভার্ব হতে হবে, মেইন ভার্ব, মেইন ভার্ব। তাও কি মেইন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ 1 নম্বর রূপ হতে হবে। তো আসেন, যেমন কি আছে, আই নিড এ পেন, আমার একটি কলম দরকার। এই নিড এখানে কি প্রশ্ন জায়গায়, এটা অপশন এ, অপশন বি। এটা কি মডেল ভার্ব নাকি মেইন ভার্ব? প্রশ্ন ছুড়ে দিলাম, এটা কি মডেল ভার্ব নাকি মেইন ভার্ব? একটু আগে কি বলছি আমি, যে মডেল ভার্বের পরে অন্য কোনো অক্সিলারি ভার্ব বসতে পারে না, একমাত্র মেইন ভার্ব ছাড়া। দেখি তো এখানে এ পেন কি মেইন ভার্ব? না, এ পেন মেইন ভার্ব না, তার মানে এটা মেইন ভার্ব। এটা কি মেইন ভার্ব। আবার কি আছে, আই নিড নট গো দেয়ার, সেখানে আমার যাওয়ার দরকার নেই। এইখানে দেখেন নিড আছে, নিডের পরে মেইন ভার্ব আছে, এইটা হচ্ছে এখানে মডাল ভার্ব। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড দ্য ভিউয়ার্স, বি কেয়ারফুল, যে আপনি যখন ভার্ব উচ্চারণ করতে যাবেন তখন একটু সাবধান থাকবেন। 10 বার যদি আপনি ভার্ব উচ্চারণ করতে যান, সেক্ষেত্রে বারবার ভার্ব কিন্তু বাপ হয়ে যায়, এগুলো করা যাবে না। ভার্ব একটা রেপ আছে। আচ্ছা, এই মডেল ভার্ব আরো আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, কুড, ought to, must, need। এখন আসি আর মডেল ভার্ব কিভাবে আছে। অক্সিলারি ভার্বগুলোর সাথে পরিচিত আছে তো আমরা, am, is, are, was, were, had, has, had, এগুলো চিনি তো আমরা। এগুলো প্রত্যেকটার সাথে যদি আমি টু যুক্ত করে দিই, তাহলে মডেল ভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? মডেল ভার্ব হয়ে যায়। am to, is to, are to, was to, were to, had to, has to, had to, that's modal verb। তো কয়টা হলো? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা 9 10 11 12 13 14 15 16 17 18 19 টা modal verb পেলাম। ক্লিয়ার? আসেন আরো বুঝি আমরা, modal verb আরো বানাই। এই যে am, is, are, was, were plus going to, এটা থাকলো কি modal verb। am going to, is going to, are going to, was going to, were going to, এটাও modal verb। তো কটা হলো? 19 20 21 22 23 24 টা হয়ে গেল আমার modal verb। ক্লিয়ার? আরেকটা আছে modal verb, চমৎকার, likely লাকিলি টু, অর্থাৎ এটা হচ্ছে খুব সম্ভবত, খুব সম্ভবত। আমি 100% শিওর না, তবে 100 শিওরের চেয়ে কমও না। এই ধরনের যদি কিছু বোঝাতে হয়, খুব সম্ভবত আমরা বাংলায় বলি, সেটা কি বলা হয়? লাকিলি টু। ওকে,
তো কথাটা হলো এই এতগুলো হচ্ছে আমার মোডাল ভার্ব। আমি বুঝতে পারছি, যদি আমার এই মোডাল ভার্বগুলো থাকে, এই এতগুলো মোডাল ভার্বগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমার কি করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস আছে কিন্তু আছে কিন্তু মোডাল ভার্ব আমি আগেও বলেছি যে একটা গ্রামার করতে গেলে আমরা কিন্তু এর আগে আনুষঙ্গিক আরো অনেকগুলো গ্রামার জানতে হয়। আশা করি যে আজকের এই অ্যামিজার ওয়ার্ড এগুলো মনে হয় সম্ভবত ভালো লাগছে, আমরা সব একটু ধারণা করতে পারি। যাই হোক, যদি অ্যাক্টিভ ভয়েসে এই এতগুলো মোডাল ভার্ব থাকে, এতগুলো যে কোনো একটা থাকে, যেটা থাকবে ওইটাই লিখতে হবে। এক প্যাসিভ ভয়েসে একটা অতিরিক্ত বি প্লাস ভার্ব 3 দিতে হবে। ওকে, আচ্ছা টেন্সের গণনা গেল। এখন আসি আমরা পার্সন। পার্সনের কাহিনী কি এটা আমরা জানি, এটা খুব সিম্পল। এটা কি বলতে হবে? একটু কমেন্ট বক্সে জানান তো যে পার্সন আই থাকলে মি, তারপরে শি থাকলে হার, এগুলো লিখতে হবে কিনা, আমার বলতে হবে কিনা, একটু কমেন্ট বক্সে জানান। সবাই সাড়া দেন তো। এবার যারা লাইন আছে, হ্যাঁ স্টুডেন্টরা কম। আপনার এই মুহূর্তে 18 জন আছে, কিন্তু এখানে আমাদের টিচাররা আছে এবং আপনার এক্স স্টুডেন্ট আছে। আপনার এক্স স্টুডেন্টরা খুব আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তারপর যেহেতু স্টুডেন্ট নাই, পরবর্তীতে এটা রিভিউ করে নেবেন যে পার্সন, পার্সন। পার্সনের ব্যাপারটা হচ্ছে আমরা কেস পড়ছি, কারণ নমিনেটিভ কেস। একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, একটা পজিটিভ। এবার দেখি আমরা নাউনের রূপ। নাউন এর রূপ বলবো আমরা সহজ ভাষায় বোঝানোর জন্য, আমরা এটাকে নাউনের রূপ বলবো আমরা। যেমন কি আছে সাবজেক্ট, এস ইউ বি, সাবজেক্টিভ। অবজেক্টিভ, অবজেক্টিভ। আরেকটা হচ্ছে পজেসিভ, পজেসিভ মানে আমার দখলে। যেমন আই থাকলে এখানে মি, এখানে হবে মাই অথবা মাইন, এম আই এন মাইন। শি থাকলে এগুলো সব জানি আমরা। শি থাকলে হার, এখানে কি হার, এখানে হি থাকলে হিম। এটা সিম্পল ব্যাপার, এগুলা পারা উচিত। দেন থাকলে দেন। রনি হিমেল নামে একজন স্টুডেন্ট বলছে এগুলো পারি। এগুলো পারে না, এগুলো হতে হবে, এগুলো সিম্পল তো। যাই হোক, আমি আর যাবো না, এগুলা আগে বলছিলাম। তো এখন আমরা মূল কাজে চলে আসব। আর মাত্র 10 মিনিট আমরা ক্লাস আছে, তারপর আমরা আজকের জন্য সমাপ্তি। এখন আমি একটু খেয়াল করে দেখবেন যে সেন্টেন্সের সময় কথা বলেছিলাম যে ভয়েসের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক ধরনের রুলস, ইন্টারগেটিভের এক ধরনের রুলস, ইম্পারেটিভের এক ধরনের রুলস। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসের রুলসটা দিয়ে দুই একটা প্র্যাকটিস করে আমরা ক্লাসটা অফ করে দেবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কি করতে হবে? অ্যাসার্টিভের মধ্যে আরো অনেক ঝামেলা আছে। যাই হোক, আমরা ঝামেলাগুলো পরে দিই, ক্লাসের মূল টপিকস আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে প্রথম কাজ করতে হবে 6 থেকে 7টা কাজ যদি আমরা ফলো করতে পারি, বাস ভয়েস হয়ে যাবে। প্রথম কাজটা হচ্ছে বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অতিরিক্ত চিনতে হবে 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 হবে। যারা আমার লাইনে আছেন একটু খেয়াল করেন, আমি এখানে কি লিখছি যে চিনতে হবে হবে হবে। এটা কত গুরুত্বপূর্ণ কাজ। অ্যাসার্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে এইটাই মূলত প্রথম কাজ। কেননা most of the students of this locality, especially the students of Naranganj district, are very much make a huge mistake to identify which is subject, which is verb, which is object, and which is extension. This is very often they make mistake to identify that. That's not should be. এটা অবশ্যই হওয়া উচিত না। এই কারণে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে? You must identify subject or verb, object and extension. Which word is subject, which word is object, which word is verb. এগুলো আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। Otherwise, you will not be able to change the sentences into the passive voice. Okay?
নেক্সট আমরা কি করব, সেখানে যে টেন্স চিনে নেব। টেন্স বাইরে দেখা যায় কিনা এটা তো বোঝা চিনে যাচ্ছে না, নেওয়া। এটা তো এখানে টেন্স মানে বাস্তবে এরকম দেখা যায় বাস্তবে এরকম এরকম নেওয়া, টেন্সটা চিনে নেওয়া। তারপরে কাজটা কি হবে আমাদের, অবজেক্টকে সাবজেক্ট করা, অবজেক্টকে সাবজেক্ট করা। কি বললাম, এই তিনটা কাজ হয়ে গেল, অবজেক্টকে সাবজেক্ট করা। তারপরে কাজটা কি হবে আমাকে, আমার ওই টেন্স এর ভয়েস সম্পর্কিত, VOICE ভয়েস সম্পর্কিত ছক অনুসরণ করা, এক নম্বর কাজ। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অতিরিক্ত চিত্র হবে, এটা আমার অ্যাসার্টিভ ভয়েস, অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েস। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ টেন্স চিনে নেওয়া। তিন নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট করা। এই যে কোন স্টুডেন্ট বললো যে স্যারগুলো পারি, ওই ছকটা ফলো করা। তারপর টেন্সের ভার্ব সম্পর্কিত ছকটা অনুসরণ করা। ওই যে আমরা বললাম যে ভার্ব 1 থাকলে am, is, are প্লাস ভার্ব 3, ওই ভার্বের ছকটা ফলো করা। ক্লিয়ার? তারপরে কি আছে, অতিরিক্ত বসানো, অতিরিক্ত বসানো। এখন এই অতিরিক্ত যে আমি বসাবো, কিভাবে বসাবো, বাক্যের মধ্যে যদি অতিরিক্ত থাকে সেক্ষেত্রে আমি অতিরিক্ত বসাবো, আর যদি না থাকে বাড়ি থেকে টেনে না, আমার অতিরিক্ত বসানোর কোনো দরকার নেই। ওকে, অতিরিক্ত বসানো ব্রেকেটে লিখে দিলাম যদি থাকে, না থাকলে আমার বসানোর দরকার নেই। তারপর কি আছে আমার, অতিরিক্ত প্রিপজিশন বসাবো। আমরা কি বসাবো, বাই, টু, অ্যাট, উইথ। এতদিনে আমরা কি করে আসছি যে বেসিক ভয়েস মানেই হচ্ছে বাই প্লাস অবজেক্ট। কি বলা আছে যে বাই প্লাস, এখানে শুধু যে বেসিক ভয়েসে বাই থাকবে তা কিন্তু না, বাইয়ের পরে আমরা কি আছে, এই তিনটা প্রিপজিশনও বসতে পারে। কি আছে, যেমন কি আছে, নোন, KNOWN, নোন থাকলে অবশ্যই টু হবে, আমি আবার বলতেছি, নোন থাকলে অবশ্যই টু হবে। আর অন্যান্য ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কি আছে, অ্যাটও হতে পারে, উইথও হতে পারে। এগুলোর মধ্যে আবার কিছু সুনির্দিষ্ট ভার্ব আছে, যে সুনির্দিষ্ট ভার্বের পরে আমার এই প্রিপজিশনগুলো বসে। যেমন কি আছে, প্লিজড, PLEASED, প্লিজড উইথ। এই ধরনের কিছু সুনির্দিষ্ট ভার্ব থাকে, ওই সুনির্দিষ্ট ভার্বগুলোর পর আমার প্রিপজিশন অ্যাট বসে আর প্রিপজিশন উইথ বসে। আর নো থাকলে নো, নিউ, নোন, এই নোনের পরে সবসময় আজীবন নোন টু হবে। আর 95% ক্ষেত্রে আমার এই প্যাসিভ ভয়েস করতে গেলে আমার বাই প্লাস অবজেক্ট বসবে। এটা হচ্ছে 95% ক্ষেত্রে আমার এই বাইটা বসবে। ওকে, তারপর সর্বশেষ কাজ হচ্ছে কি, সর্বশেষ কাজটা আমি এখানে লিখে দিই, লিখে আছে সাবজেক্ট এর অবজেক্ট। ব্যাপারটা ক্লিয়ার? এখানে যদি কারো কোনো কথা থাকে আমাকে কমেন্টস বক্সে জানান, আমি জেনে নেব। 30 সেকেন্ডের মধ্যে আপনি আমাকে বলেন। অতিরিক্ত কই বসাবো, এটা কি প্রশ্ন? অতিরিক্ত কি বুঝেছেন, আমি তো আগে ছিলাম। অতিরিক্তটা হচ্ছে আমরা ভালো ছক বসাবো এখানে। হ্যাঁ, ভালো একজন প্রশ্ন করছে যে অতিরিক্ত, এই তো আবার আলোচনা বৃদ্ধি করে দিলেন। আলোচনা এরকম, একটা অ্যাসার্টিভ বাক্যের মধ্যে অতিরিক্ত বসানোর জায়গা কয়েকটা ক্ষেত্রে আছে। বাক্যের শুরুতেও হতে পারে, মেইন ভার্বের ঠিক আগে হতে পারে, মেইন ভার্বের ঠিক পরেও হতে পারে, অথবা একেবারে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই অবজেক্টের পরেও হতে পারে। একটা অতিরিক্ত জায়গা হচ্ছে 4টা বাক্যের মধ্যে। কোথায় বাক্যের শুরুতে, যেমন অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক দিস, যে আসলে আমি এটা পছন্দ করি নাই, যে অ্যাকচুয়ালি বাক্যের শুরুতেই বসছে। আই ডোন্ট লাইক দিস অ্যাকচুয়ালি, এই অ্যাকচুয়ালিটা আবার কি শেষে বসলো।
আই ডোন্ট অ্যাকচুয়ালি লাইক দিস, এটা মেইন ভার্বের ঠিক আগে বসছে। এরকম আমার অতিরিক্ত বসানোর সিস্টেম হচ্ছে 4টা জায়গা। কয়টা জায়গা? 4টা জায়গা। একটা বাক্যের মধ্যে অতিরিক্ত 4টা জায়গায় বসতে পারে। কিন্তু আমরা অতদিকে যাবো না। যদি বাক্যের শুরুতে এই যে কিছু কিছু অতিরিক্ত আছে, যেমন কি আছে অ্যাকচুয়ালি, এসি অ্যাকচুয়ালি, রিসেন্টলি, এনিওয়ে বা এনিহাউ, এই যে এনিওয়ে, এনিহাউ, অ্যাকচুয়ালি, রিসেন্টলি, লেটলি, এই ধরনের শব্দগুলা যখন বাক্যের শুরুতে দিয়ে কমা দিয়ে থাকবে তখন ওগুলো বাক্যের শুরুতেই লিখবো। ভালো একটা প্রশ্ন করছেন। ওকে, আমি আবার বলছি যে এই ধরনের অতিরিক্ত যখন থাকবে তখন কি আমরা বাক্যের শুরুতে যেখানে থাকবে ওখানে দিয়ে দেবো আমরা। কিন্তু আবার যদি খেয়াল করেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কথাটা ভালোভাবে খেয়াল করেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই অবজেক্টের কমপ্লিমেন্টকেও আমরা অতিরিক্ত ধরি। অবজেক্টের কমপ্লিমেন্টকেও আমরা অতিরিক্ত ধরি। তো স্যার এখন প্রশ্ন করতে পারেন অবজেক্টের কমপ্লিমেন্ট কি? আসেন আমরা অবজেক্টের কমপ্লিমেন্ট, আই সিলেক্ট হিম, আমরা তাকে নির্বাচন করব। নির্বাচন করলাম কি হিসেবে? ইংলিশ টিচার হিসেবে হতে পারে, অধ্যক্ষ হিসেবে হতে পারে, চেয়ারম্যান হিসেবেও হতে পারে, মেম্বার হিসেবেও হতে পারে। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল যে আমরা তাকে সিলেক্ট করলাম কি হিসেবে। এখানে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয় নাই। কিন্তু এখানে খেয়াল করেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, অতিরিক্ত কিন্তু নাই। এখানে কিন্তু অতিরিক্ত লাগবেই। এই বাক্য আমরা কি হিসেবে সিলেক্ট করছি? যেটা সিলেক্ট করছি ওটা না থাকার কারণে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয় নাই। যেমন কি আছে, উই সিলেক্ট হিম চেয়ারম্যান, CHAIR, চেয়ারম্যান। এই ক্ষেত্রে এতটুকু জায়গার মধ্যে টু বি কথার উজ্জ্বল থাকে, টু বি অথবা এস, এটাই হচ্ছে এখানে অতিরিক্ত। অবজেক্টের পরে যা থাকবে সেটাই অতিরিক্ত। ওকে, শেষ করতে হবে। আচ্ছা একটু সাইলেন্স। তারপর কি আসলাম, এই যে দেখেন যে টেন্স এর ভার্ব সম্পর্কিত যে ছক আছে সেই ছক অনুসরণ করে লিখতে হবে। এই ছক অর্থাৎ ভার্ব 3 এর পর পরে আমরা অতিরিক্ত বসাই দেব। আমরা ভার্বের 3 নম্বর উপর পর পরে আমরা অতিরিক্ত বসাই দেব। এই যে একটা কাজ এই কাজটা করব, দ্বিতীয় কাজ করব। প্রথম কাজ কি? বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অতিরিক্ত চিনতে হবে। কতবার কি আছে? টেন্সটা চিনে নেওয়া। তারপর কি বলছি? অবজেক্টকে সাবজেক্ট করা, যেটা আপনারা জানেন। তারপর কি আছে? টেন্সের ভয়েস সম্পর্কিত যে ছক আছে দিয়ে দিছি একটু আগে, আপনারা একটু রিভিউতে গেলে দেখতে পারবেন, ভিডিও হল করে দেখে নিন বা স্ক্রিনশট দিয়ে দেখে নিন। তারপর কি আছে? টেন্সের ছক। তারপরে অতিরিক্ত যদি থাকে বসানো, যদি থাকে বসানো, না থাকলে বসানো দরকার নেই। তারপরে প্রিপজিশন বাই, টু, অ্যাট, উইথ। আমি এটা বলেছিলাম যে কিছু কিছু সুনির্দিষ্ট ভার্ব আছে, এই সুনির্দিষ্ট ভার্বের পরে অ্যাট বা উইথ বসে, তবে 95% ক্ষেত্রে আমার বাই বসে। তারপর সর্বশেষ কাজটা কি? যে সাবজেক্টের অবজেক্ট করা। আবার 15 থেকে সময় দিলাম আমরা। একটা উদাহরণ দেই, সব শেষ। একটা উদাহরণ, খুব কেয়ারফুল। I saw tigers in the zoo. আমি চিড়িয়াখানায় গিয়ে এতগুলা বাঘ দেখলাম। ওকে, দেখেন এটা হচ্ছে সাবজেক্ট। 1 নম্বর কাজ, বাক্যের সাবজেক্ট চিনলাম, অ্যাজ, বাক্যের ভার্ব চিনলাম, বাক্যের অবজেক্ট টাইগার্স, অবজেক্ট। আর অতিরিক্ত গেলে কি ইন দ্য জু, এটা হচ্ছে পুরোটা অতিরিক্ত। এখন বাক্যের অতিরিক্ত চিনব কিভাবে? এটা তো আরো 5 মিনিট আলোচনা দরকার নেই, একটু কষ্ট করে জানেন। সাবজেক্টের পরে যা থাকবে তাই অতিরিক্ত, এক কথায় শেষ। অবজেক্টের পরে যা থাকবে তাই অতিরিক্ত। তবে হ্যাঁ, যদি এই অবজেক্টের পর অফ থাকে, এই অফ যদি থাকে সেক্ষেত্রে একটু সাবধান থাকবে যে অফের পরবর্তী, অফ এর পরবর্তী নাউন পর্যন্ত হচ্ছে অবজেক্ট। ভার্বের পরে নাউন পর্যন্ত হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টের পরে বাকি যা থাকবে সবই অতিরিক্ত। ওকে, আর যদি প্রিপোজিশন অফ চলে আসে সেক্ষেত্রে প্রিপোজিশন অফের পরবর্তী নাউন পর্যন্ত হচ্ছে অবজেক্ট, বাকি যা শব্দ থাকবে সবই কি অতিরিক্ত। আচ্ছা, তারপরে কি আছে? এই যে আমরা প্রিপোজিশন পেয়েছি, প্রিপোজিশন পরে ইন দ্য জু, এটাই হচ্ছে অতিরিক্ত।
তারপর দ্বিতীয় নম্বর কাজ করি টেন্স চিনলাম, টেন্সটা চিনে নিলাম এস ই সি এস এ স ভার্ব টু। ওকে সি ভার্ব টু মানে কি পাস্ট ইনডিফিনিট ভার্ব টু আছে। দুই নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট করা টাইগার্স, টাইগার্স টি আই জি ই আর এস টাইগার্স। এখানে আই ছিলাম এক বছর, এখানে ওয়াজ হয়েছে। এখানে একটু খেয়াল করেন ভার্ব টু থাকলে ওয়াজ, সরি এখানে লিখি ভার্ব টু থাকলে ছক ওয়াজ ওয়ার প্লাস ভার্ব থ্রি, মনে আছে? আছে। এখানে টাইগার্স এক বছর নাকি বহু বছর? বহু বছর। আমরা ওয়াজ নিব না, ওয়ার নিব। টাইগার্স ওয়ার ভার্বের ছক, মেইন ভার্বের 3 নম্বর রূপ সিন লিখছি, খেয়াল করে দেখেন। এই যে তারপরে কি টেন্স চিনে নেওয়া, অবজেক্টকে সাবজেক্ট করা, টেন্সের ছক বসানো, অতিরিক্ত বসানো। অতিরিক্ত এখানে আছে, আছে অতিরিক্ত, কি বলেন? হ্যাঁ আছে, ইন দ্য জু। কি আছে? ইন দ্য জু। তারপর কি আমরা দিব বাই, বাই প্লাস আই থাকলে মি, জাস্ট ভয়েস টেস্ট। ওকে, এখন এটা আমরা এইভাবে করতে পারি। এই যে অতিরিক্ত আছে না, অতিরিক্ত শেষ হয়ে দিতে পারি। কি আছে? টাই জি এ আর এস টাইগার্স ওয়ার সিন বাই মি ইন দ্য জু। এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, কারো কাটার ক্ষমতা নাই। ওকে, ওই যে আমি কিন্তু বলেছিলাম যে অতিরিক্ত বাক্যের মধ্যে 4 জায়গায় বসতে পারে, বাক্যের শুরুতে, বাক্য শেষে, মেন ভার্বের ঠিক আগে অথবা মেন ভার্বের ঠিক পরে। এতটুকুর মধ্যে কোনো কথা আছে? আশা করি নাই। আজকে আমরা অ্যাসার্টিভ ভয়েস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটু বলে দিই, এই সারা বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাস কোভিড-19, এ থেকে আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে চলবো। আমরা অবশ্যই কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের ক্লাস শেষ, এরপরে কী করবো, আমি এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, অর্থাৎ এই যে এগুলো দিয়ে বা বাসায় গিয়ে আমি সাবান দিয়ে হাত ধুতে করবো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। আর যখন আমি টাকা পয়সা বিশেষ করে লেনদেন করব, আমরা গ্লাভস দুঃখিত, আমরা গ্লাভস ব্যবহার করব। গ্লাভস ব্যবহার করার পর বাসায় গিয়ে আমরা হাত ধোবো, সামাজিক দূরত্ব মেনটেন করে চলবো। অর্থাৎ 1 ফিট দূরত্ব, কি বলে 1 মিটার, অর্থাৎ 3 ফিট দূরত্ব আমরা মেনটেন করে চলবো। আর সবুজ শাকসবজি খাবো, ভিটামিন সি খাবো, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি আমরা প্রোটিন জাতীয় খাবার খাবো, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, স্বাস্থ্য ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে, পড়ালেখা সুস্থভাবে করতে পারি। এই ব্যাপারগুলো আমরা একটু খেয়াল করবো, এবং যারা গার্জিয়ান আছে তারা খেয়াল করবেন, কারণ আপনার সন্তান আপনার আগামী, তাই না? আপনার আগামীকে সুস্থ সুন্দর করার জন্য আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। ওকে, ধন্যবাদ, দেখা হবে। স্যার এই যে বলে দেন যে 7 থেকে সবাই যেন এটা আবার দেখতে চায়। আরেকটু কথা বলে দিয়ে স্যারকে বললো যে এই ক্লাসটায় ভয়েস 6, 7, 8, 9, 10 এখানে আমাদের স্কুলে যারা আছে এই সকল শ্রেণীর জন্য এটা আজকে ক্লাস প্রযোজ্য। শুধু তাই না, বিগত বছরগুলোতে যেসব স্টুডেন্ট আমাদের এখান থেকে এসএসসি পাস করে চলে গেছো, এখন যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো, তাদের জন্য এই ক্লাসটা উৎসর্গ করে দিলাম। ওকে, 6 থেকে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই ক্লাসটা আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আমি আবার বলতে চাই, এটা শুধু যে দেলপুরা লিটল জিরাস স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র বা বর্তমান ছাত্র অনুসরণ করবেন তা কিন্তু না। এটা ফতুল্লাহ যে কোনো স্টুডেন্ট আপনারা খেয়াল করবেন, এবং যদি ভালো লাগে আমাদের লাইক কমেন্ট দিয়ে আমাদের শেয়ার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক অফ স্যার অফ করবো না নাকি এরকম চালাবো? কি করতে হয়? অফ করবেন না? না, এটা ই করে দেন, ওই যে কি যেন এটা করতে হয়।